আসসালামু আলাইকুম ভাই বাগর সবার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইকের যে সিলিন্ডার ব্লকগুলো আমরা বোরিং করে দিয়ে নতুন পিস্টন সেটিং করে দিয়ে থাকি সে বিষয়ে। তো এই বাইকটিতে আমরা হচ্ছে বা এই সিলিন্ডারটিতে আমরা হচ্ছে নতুন 50 সাইজ পিস্টন দিয়ে বোরিং করে রাখছি। তো এটা হচ্ছে পালিশ কীভাবে করতে হয় সে বিষয়ে আমি আজকে আপনাদের বলবো। সিলিন্ডারের ভিতরে যদি পালিশটা ঠিক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু বাইকের পারফরমেন্স কখনো ভালো পাওয়া যায় না। অর্থাৎ আপনার বাইকটি সিলিন্ডার পালিশ এবং বোরিং যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ইঞ্জিন অয়েল শর্ট হবে এবং বাইকের পারফরমেন্স কখনোই ভালো হয় না। তা হচ্ছে আমি আজকে সিলিন্ডারটি পালিশ কীভাবে করতে হবে এবং কি কি সিরিজ পেপার দিয়ে হচ্ছে সিলিন্ডারটি আমরা পালিশ করে দিই সে বিষয়ে বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা কিন্তু হচ্ছে সাদা সিরিজ পেপার অর্থাৎ মোটা দানা, এটা দিয়ে হচ্ছে আমরা প্রথম অবস্থায় পিস্টনটা একটু ইজি করে নিব। তারপরে হচ্ছে আরও যে সিরিজ পেপারগুলো আছে আমাদের জিরো সাইজ এবং অন্যান্য যে সিরিজ পেপারগুলো আছে সেগুলো বলতে, যেটা হচ্ছে 400 নম্বর সিরিজ পেপার, এইটা দিয়ে আমরা হচ্ছে এটাতে ফিনিশিং দিয়ে দিব। এই সিরিজ পেপারগুলোতে ফিনিশিং দিলে কিন্তু বাইকের সিলিন্ডারটা একদম নিখুঁত ফিনিশিং হবে এবং ভিতরটা গ্লাসের মতো হয়ে যাবে। তো এটা কিন্তু মোটা সিরিজ পেপার, প্রথমে মোটা সিরিজ পেপার দিয়ে আমাদের হচ্ছে সিলিন্ডারের ভিতর অংশটা আপনার পিস্টনটা একটু ইজি করে নিতে হবে। তারপরে এইরকম সিরিজ পেপারগুলো দিয়ে ফিনিশিং দিতে হবে। তো চলুন আমি হচ্ছে এখন আপনাদের সিলিন্ডারটা পলিশ করে দেখাই। আপনারা দেখতে থাকুন যে সিলিন্ডার পালিশ আমরা কিভাবে করে থাকি। এই পালিশটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইঞ্জিনের কাজ করার ক্ষেত্রে। তো আমি এখন হচ্ছে মোটা যে পেপারটা আছে সেটা লাগালাম, এটি দিয়ে প্রথম অবস্থায় একটু হচ্ছে আপনার পিস্টনটা ইজি করে নিব, যেহেতু এখানে একটু বোরিংটা টাইট করে করানো আছে। আমরা হচ্ছে পালিশ করি কিন্তু পিস্টনটা অনেক ইজি করে দেবো, এবং বেশি ইজি করাও যাবে না আবার অতিরিক্ত লুজ করাও যাবে না, সেই বিষয়ে লক্ষ্য রাখতে আমাদের পালিশ করতে হয়। এটা একটা জটিল কাজ বা জটিল প্রক্রিয়ার কাজ, এটি অনেক ধৈর্য সহকারে এবং অনেক দক্ষতার সহিত করতে হয়, নাহলে আপনাদের ইঞ্জিনের পারফরমেন্স কখনোই ভালো হয় না। এবং একটা ইঞ্জিনে কাজ করার পরে কিছুদিন পরে আবার ইঞ্জিন অয়েল শর্ট হওয়ার যে সম্ভাবনা বা সাদা ধোঁয়া আসার বিষয়টা, সেটা হচ্ছে সিলিন্ডার থেকেই আসে থাকে। আমাদের যে বাইকগুলোতে আমরা ইঞ্জিনে কাজ করে থাকি অনেক সময় দেখা যায় যে কিছুদিন চালানোর পরে আবার বাইকটির ইঞ্জিন অয়েল শর্ট হতে থাকে এবং সাদা ধোঁয়া বা সাদা স্মোক পলিউশন যেটাকে বলা হয় এবং স্পার্ক প্লাগ জাম লেগে থাকে। এটি কিন্তু এই সিলিন্ডারের কারণে হয়ে থাকে। এখানে যদি পিস্টনটা সঠিকভাবে পালিশ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সাদা ধোঁয়া এবং স্পার্ক প্লাগ জাম লাগার যে বিষয়টা সেটা চলে আসে। তো ইঞ্জিনে কাজ করার ক্ষেত্রে সিলিন্ডার বোরিং এবং পালিশটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যদি আপনি সিলিন্ডার পরিবর্তন না করে নতুন পিস্টন দিয়ে শুধু সিলিন্ডারটা বোরিং করেন, আর যখন সিলিন্ডার ব্লক পরিবর্তন করা হয় সেক্ষেত্রে কোনো কথা নাই, নতুন সিলিন্ডার ব্লক লাগালে আলহামদুলিল্লাহ গাড়ির পারফরমেন্স ভালো পাওয়া যায়। তো এরকম করে দিলেও কিন্তু পারফরমেন্স ভালো পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন। তো আমাদের কিন্তু পালিশ মোটামুটি করছি, আরও একটু টাইট আছে, তো আমাদের হচ্ছে আর একটু ইজি করতে হবে। তো সিলিন্ডারটা আমি এখন আর একটু পালিশ করে ইজি করে নিব, আপনারা দেখতে থাকুন। আমাদের বাইকারের মধ্যে অনেক বাইকার্স ভাই আছে এখনও সিলিন্ডার বোরিংয়ের বিষয়টা জানে না, বা অনেক মেকানিক ভাই আছে বা লেদ মিস্ত্রি আছে যারা সিলিন্ডার বোরিংয়ের সম্বন্ধে অতটা দক্ষতা অর্জন করতে এখনও পারেনি বা দক্ষতার সহিত কাজ করতে জানে না। তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যদি আমার এই ভিডিওটা কোনো লেদ মিস্ত্রি ভাই দেখে থাকেন তো বোরিং করানোর পর সিলিন্ডার পালিশটা এভাবে করে দিবেন, 100% সিলিন্ডারের নিখুঁত ফিনিশিং আসবে এবং সিলিন্ডার অনেক দীর্ঘ সময় পর্যন্ত ভালো চলবে, অর্থাৎ ইঞ্জিন অয়েল কখনোই শর্ট হবে না। তো এটা কিন্তু এখনও টাইট আছে, আমরা হচ্ছে আরও লুজ করে দিব। তো এই সিলিন্ডারটা কিন্তু আরও হচ্ছে একটু আপনার পালিশ করতে হবে, এখন অনেক টাইট আছে। সিলিন্ডার পালিশ করানোর সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ইঞ্জিনটা সিজ করে যায়, রিং পিস্টন জ্যাম হয়ে যায় এবং ইঞ্জিনে পানি খাওয়ানো লাগে, ফ্রি চালানো লাগে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর যদি আমরা সিলিন্ডারটা নিখুঁতভাবে পালিশ করে দিই সেক্ষেত্রে এই সমস্যাগুলো হবে না, কোনো কিছুই করা লাগবে না। আপনি ইঞ্জিনের রিং পিস্টন নতুন অবস্থায় লাগানোর পরেও আপনি পুরো রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমরা হচ্ছে সিলিন্ডারটি ফিনিশিং দিয়ে দেবো। এটার ভিতরে কিন্তু এখন অনেক স্ক্র্যাচ রয়ে গেছে, সেজন্য হচ্ছে আমি 300 যে আপনার এবারে ভিতরে যে স্ক্র্যাচগুলো আছে সেগুলো একটু ফিনিশিং হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি 420 নাম্বার সিরিজ পেপার দিয়ে ফিনিশিং দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন।
এই কাজগুলো কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হয়, ধৈর্য হারা হলে কাজগুলো কখনোই অ্যাকুরেট হয় না। ধৈর্য এবং অভিজ্ঞতা সহকারে কাজগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পেপারটা লাগালাম, এই পেপার দিয়ে যখন আমরা সিলিন্ডারটা পালিশ করব তখন কিন্তু এটাতে একটু স্মুথনেস চলে আসবে। তো এখন আমি এটাতে 320 নাম্বার পেপার লাগে ফিনিশিং দিব, তারপরে 400 নাম্বার দিয়ে শেষ করে দিব। তাহলে কিন্তু সিলিন্ডারের ভিতরে আর কোনো স্ক্র্যাচ থাকবে না, একদম ঝকঝকে হয়ে যাবে। আপনারা সিলিন্ডারটা পালিশ শেষে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং হবে এই সিলিন্ডার ভিতরের অংশটা। এবং রিংয়ের গ্যাপগুলো আমি দেখাবো যে রিংয়ের গ্যাপ কীরকম করে রাখতে হবে। রিংয়ের গ্যাপ যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে, ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়, এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর অনেক লেদ মিস্ত্রি বা মেকানিক ভাইয়েরা আছে যারা পিস্টন একটু টাইট করে নিয়ে রিং ঘষে দিয়ে লাগায়, অর্থাৎ রিংয়ের দুই সাইডের অংশগুলো ঘষে দিয়ে লাগায়। তো এইভাবে আপনারা কখনো লাগাবেন না। পিস্টন যেরকম থাকবে ঠিক ওই রকমই থাকবে, রিং যেরকম ওই রকমই থাকবে। রিং ঘষাঘষির কোনো প্রয়োজন নেই, রিংটা একদম সেম সেমভাবে করে দিতে হবে। তো এখন আমি সিলিন্ডারটা ফিনিশিং সিরিজ অর্থাৎ 320 নম্বর সিরিজ পেপার লাগাইছি। এটা লাগানোর পর ফিনিশিং দিচ্ছি। তো আপনারা দেখুন, এটা দিয়ে ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি 400 নাম্বার সিরিজ পেপার এবং কেরোসিন তেল দিয়ে এটাতে ফাইনাল ফিনিশিং দিয়ে দিব। তো দেখুন, তো এটাতে কিন্তু এখন 320 নাম্বার সিরিজ পেপার লাগানো হয়েছে। দিয়ে একটু করে কেরোসিন তেল দিয়ে আমি সিলিন্ডারটা পালিশ করতেছি। তো এটাতে কিন্তু এখনও যে ফুল যে ফিনিশিং সেটা কিন্তু এখনও হয়নি। যে ভিতরে গ্লেজটা এটা কিন্তু এখনও আসেনি। এটাতে কিন্তু ভিতরে ঝকঝকে গ্লেজ আসবে এবং কোনো স্ক্র্যাচ থাকবে না এটার মধ্যে। তো আমি এখন এটাতে 420 নাম্বার পেপারটা লাগালাম বা 400 নাম্বার, এটাতে ফিনিশিং দিয়ে দিব। তো সিরিজ পেপার দিয়ে একটু কেরোসিন তেল দিলে কিন্তু ভালো হবে, না দিলেও কোনো সমস্যা নাই, তেল দিলে ভালো হয়। তো দেখতে থাকুন। তো আমার কিন্তু সিলিন্ডারটি পালিশ করানো প্রায় শেষের পথে। আর কিছুক্ষণ পালিশ করলে এটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমরা বোরিং করানোর পর সিলিন্ডারগুলো কিভাবে পালিশ করে দেই। এভাবে যদি পালিশ করে দেওয়া যায় তাহলে 100% গাড়ির ইঞ্জিনের অয়েল কখনো শর্ট হবে না, কম্প্রেসার ভালো পাবেন এবং ইঞ্জিনটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। অর্থাৎ আপনার তো আমাদের কিন্তু সিলিন্ডার পালিশ করানো হয়েছে। আমি যদি দেখাই, দেখুন যে কতটা ফিনিশিং আসছে সিলিন্ডারটাই, দেখুন ঝকঝকা ভিতরটা। এরকম ফিনিশিং দিতে হবে, এরকম ফিনিশিং দিলে কিন্তু ইঞ্জিন অয়েল সহজে শর্ট হবে না এবং বাইকের পারফরমেন্স ভালো হবে। তো আমি যদি এখন পিস্টনটা দিয়ে দেখাই যে পিস্টনটা কেমন ইজি, তো আপনারা দেখুন এই যে পিস্টন এরকম দিলাম, দেখুন হালকা, মানে খুব ইজি। একবার অতিরিক্ত কিন্তু ঢিলো না, আবার অতিরিক্ত টাইটও না, অনেক ইজি করে করানো আছে। এখন যদি আমি রিং এর গ্যাপ গুলো দেখাই যে রিং এর গ্যাপ কতখানি আছে, রিং দিয়ে দিলাম, দেখুন বোঝা যায়। এই যে আপনারা এখানে লক্ষ্য রাখুন, এই এখানে কিন্তু গ্যাপটা আছে রিং এর, দেখুন এই যে রিং এর গ্যাপ একদম সেম সেম, অর্থাৎ রিং কিন্তু জাম নেই, কিন্তু সেম সেম আছে। তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এরকম ভিডিও পেতে ভাই ভাই ওয়ার্কশপের সঙ্গেই থাকুন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।